হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল IRR সলিউশন। আজ আমি তোমাদের ফোর্থ সাব ইন্সপেক্টরের 13 নম্বর ক্লাস শুরু করছি। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে এবং সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো, আজকে প্রথম কোশ্চেন বলেছে যে গোলামগিরি গ্রন্থটি রচয়িতা কে? গোলামগিরি গ্রন্থটি রচয়িতা অপশানগুলো আছে দেখো: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আচার্য বিনোবা ভাবে, জ্যোতিবা ফুলে, রাজা রামমোহন রায়। তো সঠিক অ্যান্সার কী হবে? গোলামগিরি এই গ্রন্থের রচয়িতা হচ্ছে জ্যোতিবা ফুলে। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে সত্য সদক সমাজ গড়ে তুলেছিলেন 1873 সালে। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে যে জ্যোতিবা ফুলে সত্য সদক সমাজ এটা গড়ে তুলেছিলেন 1873 সালে। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, ভারতের কোন রাজ্যটি প্রথম কার্বন মুক্ত রাজ্য হিসাবে পরিচিত পায়? ভারতের কোন রাজ্যটি প্রথম কার্বন মুক্ত রাজ্য হিসেবে পরিচিত পায়? হিমাচল প্রদেশ, আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ। তার প্রথম কার্বন মুক্ত রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল হিমাচল প্রদেশ। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, হিমাচল প্রদেশ। দু সালের ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? 2026 সালের ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? বাংলাদেশ, আমেরিকা, চীন, ভারত। ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এটা হোস্ট করবে ভারত। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, গাড়ির হেডলাইটে যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো? গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? অপশানগুলো আছে দেখো: সমতল দর্পণ, গোলাকার অবতল দর্পণ, গোলাকার উত্তল দর্পণ, অধিবৃত্তাকার অবতল দর্পণ। তো গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির যে হেডলাইট সেখানে অধিবৃত্তাকার অবতল দর্পণ ব্যবহার করা হয়। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অধিবৃত্তাকার অবতল দর্পণ ব্যবহার করা হয়। আরেকটা মনে রাখবে যে মোটর গাড়ির যে ভিউ ফাউন্ডার, সে ভিউ ফাউন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। মোটর গাড়ির ভিউ ফাউন্ডার এর ভিউ ফাউন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আর হেডলাইটে ব্যবহার হয় অবতল দর্পণ, অধিবৃত্তাকার অবতল দর্পণ। পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা, গোরক্ষপুর, হাজিপুর, মুম্বাই। পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, কলকাতা। আর উত্তর পূর্ব রেলওয়ে সদর দপ্তর হচ্ছে গোরক্ষপুর। উত্তর পূর্ব রেলওয়ে এর সদর দপ্তর হচ্ছে গোরক্ষপুর, উত্তর পূর্ব রেলওয়ে। আর হাজিপুর কার? হাজিপুর হচ্ছে পূর্ব মধ্য রেলওয়ে। পূর্ব মধ্য রেলওয়ের সদর দপ্তর হচ্ছে হাজিপুর। আর মুম্বাই? মুম্বাই হচ্ছে পশ্চিম রেলওয়ের সদর দপ্তর হচ্ছে মুম্বাই। বা সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর বলা হয় মুম্বাইকে। সেন্ট্রাল রেলওয়ে এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই। নেক্সট কোশ্চেন বলছে, নিচের কোনটি হ্যালোজেন মৌল? হ্যালোজেন মৌল কোনটি? কপার, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম। এর মধ্যে হ্যালোজেন মৌল কোনটি?
হ্যালোজেন মৌল হচ্ছে ক্লোরিন। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্লোরিন, Cl। আর হ্যালোজেন মৌল কী কী আছে? আর হ্যালোজেন মৌল আছে যেমন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে সব হ্যালোজেন মৌল। এই মৌলগুলি শ্রেণী 17 বা উপশ্রেণী 7A-তে অবস্থিত। পর্যায় সারণীতে 17 নম্বর শ্রেণীতে বা উপশ্রেণী 7A, এই 7A-তে অবস্থিত। এই হ্যালোজেন মৌলগুলির মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি আর আয়োডিনের সবচেয়ে কম। তড়িৎ ঋণাত্মক ক্রম কীভাবে লেখা যায়? যে F গ্রেটার দেন Cl গ্রেটার দেন Br গ্রেটার দেন I। তাহলে সব থেকে বেশি হচ্ছে ফ্লোরিন আর সবচেয়ে কম হচ্ছে আয়োডিন। আর এরা 17 নম্বর শ্রেণীতে অবস্থিত এবং উপশ্রেণী 7A-তে অবস্থিত। এগুলো মনে রাখবে। আর কপার হচ্ছে, কপারকে বলা হচ্ছে মুদ্রা ধাতু। কপার, সিলভার, গোল্ড এরা সব মুদ্রা ধাতু। কপার, সিলভার, গোল্ড এরা সব হচ্ছে মুদ্রা ধাতু। এরা কোথায় অবস্থিত? পর্যায় শ্রেণীতে। এরা পর্যায় শ্রেণীতে 2 নম্বর শ্রেণীতে অবস্থিত। 2 নম্বর শ্রেণীতে বা উপশ্রেণী 1B-তে অবস্থিত। 1B, 2 নম্বর শ্রেণী বা উপশ্রেণী 1B-তে অবস্থিত। এগুলো সব হচ্ছে মুদ্রা ধাতু। আর নিয়ন হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এই 6টি মৌলকে বলা হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। এরা কিন্তু পর্যায় শ্রেণীতে 0 শ্রেণীতে বা 18 নম্বর শ্রেণীতে অবস্থিত। মনে রাখবে 0 শ্রেণী বা 18 নম্বর শ্রেণীতে অবস্থিত এই নোবেল গ্যাসগুলো বা নিষ্ক্রিয় মৌলগুলো নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, হিলিয়াম। আর সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু। সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু। সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম এগুলো সব হচ্ছে ক্ষার ধাতু। এরা 1 নম্বর শ্রেণীতে অবস্থিত বা 1A উপশ্রেণীতে অবস্থিত। 1A। ভারতের ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয় কোন পরিকল্পনায়? ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ছিল 1956 থেকে 1961। এই সালটা মনে রাখবে, 1956 থেকে 1961 দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল। মহালান বিশ্বের মডেলের উপর ভিত্তি করে এই দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ভিত্তি শুরু হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ছিল কত? 1951 থেকে 1956। সালগুলো মনে রাখবে তোমরা, 1951 থেকে 56 এটা প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। দ্বিতীয় বার 1956 থেকে 61, তৃতীয় হচ্ছে 1961 থেকে 66। 1961 থেকে 66 তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। আর চতুর্থটা হয়েছিল কত সালে? 1969 থেকে 74। মাঝে 3 বছর সেটা ছিল কি প্ল্যান হলিডে ছিল, সেই 3 বছরটা প্ল্যান হলিডে। চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল 1961 থেকে 64 সাল পর্যন্ত, 66 মধ্যে। আর মিডিলে যে 3 বছর সেটাতে হচ্ছিল প্ল্যান হলিডে। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, আগামী 50 বছর ভারতের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা। এ কথাটি কে বলেছেন? আগামী 50 বছর ভারতের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, এটি বলেছেন কে? শ্রী অরবিন্দ, বাল গঙ্গাধর তিলক, অশ্বিনী কুমার দত্ত, স্বামী বিবেকানন্দ। তো অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ একটি গ্রন্থের নাম হচ্ছে বর্তমান ভারত। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। বর্তমান ভারতের রচয়িতা হচ্ছেন স্বামী বিবেকানন্দ।
রাসবিহারী বসু কবে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? রাসবিহারী বসু কবে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন? 1 সেপ্টেম্বর 1943, 1 সেপ্টেম্বর 1942, 1 সেপ্টেম্বর 1944, 1 সেপ্টেম্বর 1945। তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 1 সেপ্টেম্বর 1942। এই আজাদ হিন্দ এই বাহিনীর প্রধান ছিলেন মোহন সিং। এটা মনে রাখবে যে এই সিঙ্গাপুরে যে আজাদ হিন্দ ফৌজ এর প্রধান ছিলেন মোহন সিং। পরবর্তীকালে 1943 সালে, সালটা মনে রাখবে, 1943 সালে 4 জুলাই সিঙ্গাপুরে রাসবিহারী বসুর নেতাজি হাতে এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব তুলে দিয়েছিলেন। 1943 সালের 4 জুলাই রাসবিহারী বসুর নেতাজির হাতে এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব তুলে দিয়েছিলেন। পরবর্তীকালে 1943 সালের 21 অক্টোবর নেতাজি এই আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন সিঙ্গাপুরে। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন সিঙ্গাপুরে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয়টি স্তরে সংগঠিত হয়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয়টি স্তরে সংগঠিত হয়? ভারতের পঞ্চায়েতি রাজের সূচনা হয়েছিল কত সালে? 1959 সালে। সালটা মনে রাখবে, 1959 সালে ভারতে পঞ্চায়েতি রাজের সূচনা হয়েছিল। কোথায়? রাজস্থানে নাগৌর জেলায়। রাজস্থানে নাগৌর জেলায় ভারতের প্রথম পঞ্চায়েতি রাজের সূচনা হয় 1959 সালের 2 অক্টোবর। আর ভারতে পঞ্চায়েত ব্যবস্থা স্তর বিশিষ্ট, 3টে স্তর। প্রথম স্তরকে বলা হয় গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর তৃতীয় স্তর হচ্ছে জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। কিন্তু 4টি রাজ্যে এখনও পর্যন্ত এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়নি। 4টি রাজ্যে, মেঘালয়, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড এবং মিজোরাম, এই 4টি রাজ্যে এখনও পর্যন্ত পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়নি। মেঘালয়, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড এবং মিজোরাম। ভারতীয় সংবিধানের 40 নম্বর আর্টিকেল 40 বা 40 নম্বর অনুচ্ছেদে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের উল্লেখ রয়েছে। ভারতীয় সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের উল্লেখ রয়েছে। ওয়েলথ অব নেশন গ্রন্থটি কার লেখা? ওয়েলথ অব নেশন গ্রন্থটি কার লেখা? অক্টাভিয়ান হিউম, অ্যাডাম স্মিথ, জে.বি. ক্রেপালিনি। ওয়েলথ অব নেশন গ্রন্থটির লেখক হচ্ছেন অ্যাডাম স্মিথ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাডাম স্মিথ। পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে? পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে? বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার। তাহলে সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে বাংলাদেশ। অপশন বি এ হচ্ছে সঠিক অ্যান্সার। আর সবচেয়ে কম হচ্ছে ভুটান। কোন রাজা মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনের সমসাময়িক ছিলেন? কোন রাজা মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনেরই সমসাময়িক ছিলেন? অশোক, বিম্বিসার, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার। তাহলে মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনেরই সমসাময়িক ছিলেন বিম্বিসার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, বিম্বিসার। বিম্বিসার শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন। শ্রেণিক, এটা মনে রাখবে, শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন বিম্বিসার। আর অজাতশত্রুর হচ্ছে কুনিক। কুনিক উপাধি ধারণ করেছিলেন কে? অজাতশত্রু। অজাতশত্রু।
আর বিন্দুসার অমিত্রাঘাত বা শত্রু হননকারী উপাধি ধারণ করেছিলেন। অমিত্রাঘাত বা শত্রু হননকারী উপাধি ধারণ করেছিলেন কে? বিন্দুসার। বিম্বিসার হচ্ছে শ্রেণিক, অজাতশত্রু কণিক, আর বিন্দুসার হচ্ছে শত্রু হননকারী বা অমিত্রাঘাত। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো ওকাই জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ওকাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মণিপুর, গুজরাট, জম্মু কাশ্মীর, উড়িষ্যা। ওকাই জলবিদ্যুৎ কেন্দ্র এটি অবস্থিত হচ্ছে গুজরাটে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, গুজরাট। কোন নদীতে? এটা হচ্ছে তাপ্তি নদী, না তার নদীটা মনে রাখবে, তাপ্তি নদীতে ওকাই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, গুজরাটে তাপ্তি নদীতে। আর সালাল হচ্ছে কোথায়? জম্মু কাশ্মীর। সালাল জম্মু কাশ্মীর। আর উড়িষ্যা হচ্ছে হীরাকুন্দ মহানদী। হীরাকুন্দ হচ্ছে মহানদী, এটাও খুবই ইম্পর্টেন্ট, হীরাকুন্দ মহানদী। ভারতীয় সংবিধানের মুখবন্ধ মাত্র একবার মাত্র সংশোধিত করা হয়েছিল 1976 সালে। সেটা কততম সংবিধান সংশোধনী? 1976 সাল। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 42তম সংবিধান সংশোধনী। এই 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং জাতীয় ঐক্য সংহতি এই কথাগুলি সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং জাতীয় ঐক্য সংহতি এই কথাগুলি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়। রাজ্যসভার কতজন সদস্যকে 2 বছর অন্তর অবসর নিতে হয়? রাজ্যসভার কতজন সদস্যকে 2 বছর অন্তর অবসর নিতে হয়? অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 1/3। 1/3 সদস্যকে 2 বছর অন্তর অবসর নিতে হয়। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 250। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 250। আর লোকসভার ক্ষেত্রে হচ্ছে কত? লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 550। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা 250 আর লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 550। রাজ্যসভা একটি চিরস্থায়ী কক্ষ। এই কক্ষ চিরস্থায়ী কক্ষ যে প্রত্যেক 2 বছর অন্তর রাজ্যসভার মানে 1/3 সংসদকে অবসর গ্রহণ করতে হয়। আর রাজ্যসভার সাংসদদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। 6 বছর হচ্ছে। আর লোকসভার ক্ষেত্রে হচ্ছে 5 বছর। রাজ্যসভার ক্ষেত্রে 6 বছর আর লোকসভার ক্ষেত্রে 5 বছর। আর সংসদের উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। সংসদ উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। এই সমস্ত তথ্যগুলো তোমরা একটু মনে রাখবে।